সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো আমি যে দর্শনীয় স্থান নিয়ে কন্টেন্ট তৈরি করি, আজকে যে স্থানটাতে আমি আসছি, পাহাড়পুর বৌদ্ধবিহার। বাংলাদেশের একটা প্রাচীনতম বৌদ্ধবিহার। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে রয়েছে এই বৌদ্ধবিহারটি। আজকের এই কন্টেন্টটা থাকছে এই পাহাড়পুর বৌদ্ধবিহারকে নিয়ে, এবং চলুন দেখাই এবং আলোচনা করা যাক পাহাড়পুর বৌদ্ধবিহারকে নিয়ে। এরকম সাইনবোর্ড টাঙানো হচ্ছে। এ হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহারের যে প্রধান ফটক, গেট বলি আমরা, এটাই বলি। সীমানা প্রাচীর ঢুকতে যে গেট, সেই গেটে প্রবেশ করছি। এখানে খোলা রাস্তা, এই রাস্তাটা গাড়ি নিয়ে আসলে রাখার ব্যবস্থা রয়েছে। সকাল 9টা থেকে খোলা, প্রতিদিন সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য 30 টাকা। টিকিট কাউন্টারের স্থান, এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। আমি টিকিট কাটছি। ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে এরকম একটা পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। সময়সূচি এবং সব বিস্তারিত দেখানো থাকে। আমরা মূল যে বৌদ্ধবিহার তার দিকে যাচ্ছি, চলুন যাই আগাই। প্রবেশ করার পথে খুব গোছানো বসার জায়গা রয়েছে, সুন্দর একটা পুকুর, হোটেল, রেস্টুরেন্ট সবই রয়েছে। আবাসিক হোটেলে রয়েছে, পাশে রিসোর্ট রয়েছে পাশে। মোটামুটি পাহাড়পুর বৌদ্ধবিহারের যে আয়োজন অনেক আধুনিক এবং সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। এ হচ্ছে মূল যে পাহাড়পুর বৌদ্ধবিহার, তার নকশা। এটা হচ্ছে মূল নকশাটা। যে প্রথম যে গেটটা ঢোকার, যে প্রথম যে গেট ছিল সৃষ্টি লগ্নে, সেই গেট দিয়ে আমরা প্রবেশ করব। আপনারা থাকেন আমার সাথে, দেখাচ্ছি। এ হচ্ছে সৃষ্টি লগ্নের যে প্রথম যে গেট, তার দিয়ে প্রবেশ করা যে পথ, এটা হচ্ছে মূল পথটা। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার, সোমপুর মহাবিহার এই নামে অনেক বলে থাকে। এটা হচ্ছে মূল পথ, মূল গেট। এটা দিয়ে আমরা প্রবেশ করছি। বর্তমান ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের এই বিহার তৈরি করেছেন অনুমান করা যায়। হচ্ছে মূল গেটের ভিতর দিয়ে প্রবেশ করা। এই হচ্ছে প্রবেশ করলেই এই পথটা দিয়ে মূল বিহারে প্রবেশ করা হতো তখনকার সময়। আমি এই পথটি দিয়ে যাচ্ছি আপনাদের সাথে। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কেনিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। দেখছেন
মূলত এটা হচ্ছে বৌদ্ধ ধর্মেদের একটা বিহার, মঠ, অনেক সময় মঠও বলে এটাকে। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সম্পর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। আপনারা একটু আগে যে চিহ্নটা দেখেছেন সেটা ইউনেস্কোর ঘোষিত যে স্বীকৃতি, যে নকশা সেটা দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ইউনেস্কোর ঘোষিত। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রকৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় দশক শতকের বিহারের আশ্চর্য ছিল অতিশয় দীপঙ্কর শ্রীজ্ঞান। অতিশয় দীপঙ্কর শ্রীজ্ঞানের উপরও আমার একটা কন্টেন্ট রয়েছে, আশা করি আপনারা দেখবেন। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহাসিক স্থানের স্বীকৃতি প্রদান করেন। এটা হচ্ছে ইউনেস্কোর স্বীকৃতি প্রদানের যে
সম্পূর মহাবিহারের ধ্বংস ঐতিহাসিক প্রেক্ষাপট এর বিশ্লেষণ। সম্পূর মহাবিহার বা বৌদ্ধবিহার বর্তমান যা পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাচীন বাংলার অন্যতম প্রধান বৌদ্ধ ভিক্ষুদের কেন্দ্র ছিল। পাল রাজবংশের অধীনে নির্মিত এই মহাবিহার জ্ঞান, ধর্ম ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হিসেবে খ্যাত ছিল। তবে 1100 থেকে 1300 শতকের মাঝে একাধিক আক্রমণ ও অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবে এই সমৃদ্ধ শিক্ষা কেন্দ্র ধীরে ধীরে ধ্বংসের মুখে পতিত হয়। মুসলিমরা আক্রমণ করেন বাহ্যিক আগ্রাসন থেকে। মুসলিম সেনাপতি আক্রমণ করেন 1204 থেকে 1200 শতকের প্রথম দিকে। তুর্কি সেনাপতি মোহাম্মদ ইকরির বাংলা যখন আক্রমণ করেন। আভ্যন্তরিক রাজনৈতিক দ্বন্দ্ব, স্থানীয় শাসকদের ভূমিকা ছিল এখানে প্রশ্নবিদ্ধ। ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষয়, অভ্যন্তরিক রাজনৈতিক অস্থিরতা ছিল। এ হচ্ছে ভিক্ষুকদের ছোট ছোট ঘর। এই পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক খনন কার্যের দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালীন সময়ে, মূলত ব্রিটিশ যুগে। দ্বিতীয়ত স্বাধীনতা উত্তরকালে 80 দশকে। 1889 সালে কালিংহোম প্রথম উদ্যোগটি নেন, কিন্তু বলিহারের জমিদার বিরোধিতার কারণে কেবলমাত্র কেন্দ্রীয় টিভির 30 ভাগ গ্রহণ করে। তখন 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা পরিষদ ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগে এই যৌথ প্রচেষ্টায় দীঘাপতির জমিদারের পরিবারের সদস্য শরৎ কুমারের রায়ের অর্থাৎকুল্যে পুনরায় খনন কাজ শুরু করে। 1925 থেকে 1926 সালে খনন করে কেন্দ্রীয় টিভির উত্তর ও প্রধান সিঁড়ি, পোড়ামাটির ফলকচিত্র, সুবিত দেওয়াল প্রদর্শিত উদাহরণ তখন কিছু খনন কাজ শুরু হয়। 1930 সাল থেকে 1931 সালে কিছু খনন কাজ শুরু হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে 1981 থেকে 83 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ নতুন করে তথ্যের অনুসন্ধান শুরু করে এবং কিছু খনন কার্য হয়। 1987 থেকে 1989 সাল পর্যন্ত পুনরায় যখন পরিচালিত হয় খনন কাজের কাজ, বিহার অঙ্গন থেকে অপ্রয়োজনীয় জঞ্জাল ও পরবর্তীতে খননের মাটির স্তূপ অপসারণ করে সুশৃঙ্খল পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করে, যা বর্তমানে দেখা যাচ্ছে।
প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে যেসব তালিকাভুক্ত অধীনে যে সকল স্থাপনা রয়েছে তার মধ্যে অসংখ্য ভিডিও আমার কন্টেন্ট তৈরি করেছি আমি, আমার চ্যানেলে রয়েছে। আশা করি আপনারা দেখতে পারবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং অন্য স্থান যদি আপনারা দেখতে চান আশা করি জানাবেন। আমি চেষ্টা করব সেই স্থান সম্পর্কে নিয়ে আর ভিডিও তৈরি করতে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে।